আসসালামু আলাইকুম। সকলে টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার ড্রিম কলেজ। আমি ইন্টারমিডিয়েটে কলেজ চয়েসের সময় যেই কলেজটাকে আমার একদম চয়েসে একদম প্রথমে ছিল, যেই কলেজটাতে আমি ইন্টারমিডিয়েটে 2 বছর পড়ালেখা করেছি, 2 বছর অতিবাহিত করেছি, সেই কলেজটা সম্পর্কে সকলে বুঝতেই পারছেন যে আমি কোন কলেজ সম্পর্কে বলতেছি। সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ঐতিহ্যবাহী ঢাকা কলেজকে নিয়ে। তো টাইটেল এবং থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে কী বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের অনেকের মনেই ঘুরপাক খায় ঢাকা কলেজ নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন। তো আজকে মূলত আমি একদম অনেস্ট একটা রিভিউ দিব ঢাকা কলেজ সম্পর্কে, ঢাকা কলেজের যে অ্যাডভান্টেজেসগুলো আছে এবং ডিসঅ্যাডভান্টেজেস যেগুলো আছে, দুটো নিয়েই হচ্ছে আমি খোলাখুলিভাবে অনেস্টলি রিভিউ দেওয়ার ট্রাই করব। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে ইন্টারমিডিয়েটের জন্য কলেজ হিসাবে ঢাকা কলেজ বেস্ট নাকি অন্য যে আর একটা ওয়ার্ড বলেছি সেটা। আচ্ছা, তো অ্যাডভান্টেজেসের বেলায় আমি যদি আসি, প্রথমতই আমি বলতে যাবো হচ্ছে বাস সুবিধা। বাংলাদেশের একমাত্র কলেজ যেই কলেজে হচ্ছে 8টা বাস আছে, 8টা বাস, এবং যেটা হচ্ছে ফুল ঢাকা মেট্রোপলিটন কভার করে, ঠিক আছে। এবং আমাদের বাসা ছিল রামপুরাতে, যখন আমি রামপুরা থাকতাম তখন আমাদের বাসার ওখান থেকেও বাস যেত, ঢাকা কলেজের শঙ্খচিল বাস। এবং আমার কাছে মনে হতো যে প্রতিদিন আমি পিকনিকে যাচ্ছি, ঠিক আছে, এবং সম্পূর্ণ ফ্রিতে এরকম পিকনিক বনভোজনের সুযোগ অন্য কোনো কলেজে আছে কিনা আমার মতো জানা নেই। এরপর দ্বিতীয়ত, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী টিচার্স প্যানেল, ওখানে প্রায় সকলেই বিসিএস ক্যাডার, এবং ক্লাসের যে কন্টেন্ট মানে মারাত্মকের পর মারাত্মক। দেন ঢাকার নামকরা যত কলেজ আছে, এই সমস্ত কলেজের মানে বেশিরভাগ পোলাপাইন তাদের কাছে দেখা যাচ্ছে প্রাইভেট পড়ে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের স্যারদের মধ্যে অনেকেই আছেন যারা রাইটার, যারা টেক্সট বুক লেখে। ফর এক্সাম্পল আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে ইসাক স্যারের বইয়ে মোহাম্মদ নজরুল ইসলাম স্যার যিনি আছেন, তিনি রাইটার। এরকম অনেক আমিনুল ইসলাম স্যার আমাদের দেখা যাচ্ছে কি তিনি হচ্ছে হায়ার ম্যাথের রাইটার, ঠিক আছে। এরকম অনেক স্যার আছে। আমাদের ফিজিক্সের স্যার ছিল মাসুম স্যার, সেও রাইটার, ঠিক আছে। এরকম হচ্ছে অনেক অ্যাভেলেবল হচ্ছে, অনেক রাইটার্স আছে। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে পরে থার্ড যে আমি অ্যাডভান্টেজের কথা বলবো, সেটা হচ্ছে পাবলিকের টাকায় পড়া যায়, অর্থাৎ সরকারি কলেজ, ঠিক আছে। তো সরকারি কলেজে পড়লে বা পাবলিকের টাকায় পড়লে একটা নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমার ভালো করা লাগবে, ঠিক আছে, আমার ভালো করা লাগবে ইনশাআল্লাহ। আর দেখা যাচ্ছে যে বছরের শুরুতে একটা পেমেন্ট নেয়, ওই পেমেন্টে দেখা যাচ্ছে সম্পূর্ণ বছর একেবারে টেনশন ফ্রি থাকা যায়। খুব সম্ভবত মানে পেমেন্ট হচ্ছে মান্থলি পেমেন্ট খুব সম্ভবত 20 টাকা, ঠিক আছে। অন্যান্য কলেজে দেখা যাচ্ছে এক মাসে যেই পরিমাণ প্রতি মাসে দেখা যাচ্ছে যেই পরিমাণ কস্ট লাগে, ঢাকার অন্যান্য যত রেপিউটেড কলেজ আছে, আমাদের কলেজে দেখা যাচ্ছে যে পুরো ফুল বছরে ওই মানে অন্যান্য কলেজের 1 মান্থের টাকায় আমাদের ফুল বছর চলে যেত, ঠিক আছে। এটাই হচ্ছে পাবলিকে পড়ার অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, দেন হচ্ছে লিজেন্ডারি কম্পানিয়ন। অ্যাডভান্টেজ নাম্বার 4 হচ্ছে লেজেন্ডারি কম্পানিয়ন। সারাউন্ডিংসে যারা থাকে ঢাকা কলেজে, স্পেশালি ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটে যারা এই গ্যালারিতে যারা ক্লাস করে, ম্যাক্সিমাম আমার সারাউন্ডিংসে যারা ছিল আমি তো দেখেছি, মানে ম্যাক্সিমাম লেজেন্ডারি স্টুডেন্টস। ওকে, তো আপনাদের সারাউন্ডিংসে স্পেশালি তোমরা যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হবে, তোমাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা যারা ইন্টারমিডিয়েটে মানে জুনিয়র যারা আমার, তো তোমরা যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হবে, তোমরা দেখবে যে তোমরা ওঠার পরই সত্যতা দেখতে পাবে, ঠিক আছে, যে তোমার সারাউন্ডিংসে যারা থাকবে তারা দেখবে যে লেজেন্ডারি লেভেলের এক একজন স্টুডেন্টস, ঠিক আছে। তো তোমরা যখন এরকম লেজেন্ডারি স্টুডেন্টসদের সারাউন্ডিংসে থাকবে, ঠিক আছে, তখন তোমাদের নিজেদের মধ্যে অটোমেটিক্যালি একটা ফিল চলে আসবে যে না, ওরা ক্লাসে আইসা প্রতিদিন শুরুতে গ্যালারিতে ফার্স্ট বেঞ্চে বসতেছে, সেকেন্ড বেঞ্চে বসতেছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতেছে। আইসেই দেখা যাচ্ছে এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা আইসেই প্র্যাকটিস করা স্টার্ট করতো। আর ওখানে একদম সেই 1900 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টস দেখা যাচ্ছে স্ট্যান্ড করা থাকে, বোর্ডে স্কলারশিপ পাওয়া থাকে অনেক স্টুডেন্টস, ঠিক আছে। আমার হচ্ছে এসএসসিতে স্কলারশিপ ছিল আলহামদুলিল্লাহ ঢাকা বোর্ডে। আচ্ছা, তো এবং তোমার হচ্ছে আমার কথার হচ্ছে সত্যতা আপনারা সকলে হচ্ছে আরও ডিটেলসে জানতে চান, তারা হচ্ছে একটু গুগলে হচ্ছে সার্চ করে দেখবেন যে নোটেবল অ্যালামনাই অফ ঢাকা কলেজ, তাহলেই দেখতে পারেন যে ঢাকা কলেজের অ্যালামনাই হচ্ছে বাংলাদেশের সকল কলেজের যত কলেজ আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যালামনাই প্যানেল। আচ্ছা, এবার হচ্ছে হল সুবিধা ও ঐতিহ্যবাহী ক্যাম্পাস। আচ্ছা, তো ঢাকা কলেজে হল সুবিধা আছে। ইন্টারমিডিয়েটে হল সুবিধা পাওয়া, এটা হচ্ছে মানে বলা যায় যে অনেক বড় একটা প্রাপ্তি। হল সুবিধা পাওয়া যায়, বাট কথা হচ্ছে ভাইবার মতো একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় যে আসলেই তোমার হলের নিড আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এই ব্যাপারটা যাচাই করা হয়। তো তারপর হল সুবিধা পাওয়া যায়। এবং দেখা যাচ্ছে যে ঐতিহ্যবাহী ক্যাম্পাস 1841 সালে প্রতিষ্ঠিত হয়েছে, মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানে বলা যায় যে সবচেয়ে ওল্ডেস্ট, মানে কি
ওল্ডেস্ট ক্যাম্পাস। এবং সবচেয়ে একটা মজার ব্যাপার হলো, খুব ছোট্ট করে আমি একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আমি মেইন বুকে টেক্সট বইতে পড়তাম যে তৎকালীন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিল ডক্টর আফাজ আহমেদ, এবং ঢাকার মিরপুর রোডের ওখান থেকে বাস চলে যাচ্ছিল এইভাবে, ঠিক আছে। অর্থাৎ মিরপুর রোডে আমাদের এখন বর্তমানে যেখানে ঢাকা কলেজের ক্যাম্পাস, সেইখানেই ঠিক আমি আবার এটা রিসার্চ করছি যে আসলে ওখানে ক্যাম্পাসটা ছিল কিনা, যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিরা ক্যাম্প স্থাপন করেছিল হচ্ছে ঢাকা কলেজের জিমনেশিয়ামে। তো ওইটা যাচাই করার জন্য আসলে এটাই সেই ক্যাম্পাস কিনা, পরে দেখলাম যে হ্যাঁ এটাই সেই ক্যাম্পাস। অর্থাৎ ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্টস তোমরা যখন পড়বে এবং দেখবে যে এখানেই এটার সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঘটনা আছে, তারপর হচ্ছে অনেক হিস্টোরি, যেমন কার্জন হল, ঢাকা ইউনিভার্সিটির যে কার্জন হল, সেটা একসময় ঢাকা কলেজ ছিল, ঠিক আছে। 3-4 বার হচ্ছে স্থান পরিবর্তন হয়েছে। তো তোমরা যখন এই ব্যাপারগুলো জানতে পারবে, তখন ঐতিহ্য, মানে এইরকম ঐতিহ্যবাহী একটা কলেজে যখন তোমরা পড়তে পারবে, মানে এটা বলা যায় যে অনেক বড় একটা প্রাপ্তি, ঠিক আছে। বলা যাবে যে তোমাদের লাক খুব গুড লাক, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে খুবই ভালো একটা অপরচুনিটি ছিল আমার, মানে এই কলেজে আমি পড়তে পেরেছি, এটা অনেক আমার জন্য বলা যায় যে গুড লাক ছিল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসে যাক ডিসঅ্যাডভান্টেজেসের ব্যাপারে। তো অ্যাডভান্টেজের কথাগুলো বললাম, অ্যাডভান্টেজেস যেগুলো আছে, এবার ডিসঅ্যাডভান্টেজেসও বেশ কিছু আছে। নাম্বার 1 হচ্ছে 1 সেন্টিমিটার চুল। অর্থাৎ এই যে আমার যে এখন আপনারা যে চুল দেখতেছেন না, এরকম চুল নিয়ে আমি কখনোই আমার কলেজে ঢুকতে পারতাম না। আমাকে নিপক দেখা মাত্র, নিপক মানে হচ্ছে নিবিড় পর্যবেক্ষণ কমিটি, আমাকে দেখা মাত্র বলতো, আরে বাবা তোমাকেই তো খুঁজতেছি আমরা। অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণ কমিটি একেবারে সেনাবাহিনীর মতো সকালবেলা ঢাকা কলেজের গেটের সামনে মারাত্মকভাবে সারি হয়ে লাইনে দাঁড়িয়ে থাকে। এবং আমার মনে হয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের থেকেও আমার মনে হয় তারা খুবই চৌখস একজন স্টুডেন্টস ধরার ক্ষেত্রে। তো এরা নিবিড় পর্যবেক্ষণ কমিটি যদি তোমাকে দেখে না, যে মানে 1 সেন্টিমিটার মানে বুঝতে হবে মানে একদম টাক, তার থেকে একটু সামান্য কি 1 সেন্টিমিটার মানে একটু সামান্য চুল দেখা যায়, ঠিক আছে। অতএব কারো যদি চুল নিয়ে খুব ভালো মানে চুল নিয়ে যদি কারো সেন্সিটিভিটি থাকে, আমি হাইলি রিকমেন্ড করব যে এখানে ভুলেও পড়ার আশা করিস না, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 ড্রেস কোড স্ট্রিক্টলি মেনে চলা, ঠিক আছে। তো ড্রেস কোড এটাও একেবারে মারাত্মক লেভেলের প্যারা দেয়। ফর এক্সাম্পল, আমি হচ্ছে আমার যে শু ছিল ওইটা মনে হয় আমার পরিবর্তন করা লাগছে, তারপর আমার প্যান্ট পরিবর্তন করা লাগছে, ঠিক আছে। মানে কথা হচ্ছে ড্রেস কোড হচ্ছে চুল যেরকম দেখে ঠিক ড্রেস ওইভাবে স্ট্রিক্টলি মেনটেন করা লাগে। মানে এখানে ফর্মালিটির যে বিষয়গুলো মানে খুবই স্ট্রিক্টলি এই ব্যাপারগুলো হচ্ছে তারা করে, মানে চেক করে। তো ড্রেস কোড যদি না ঠিক থাকে, চুল যদি না ঠিক থাকে, মনের ভুলেও ঢাকা কলেজে মানে কলেজের মধ্যে হ্যাঁ ক্যাম্পাসের মধ্যে ঢুকতে পারবে, বাট কলেজের যে একাডেমিক ভবন ওইটার ভিতরে ঢোকার কোনো চান্স নাই। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস স্ক্যান এন্ট্রি। আচ্ছা, তো তোমরা অনেকে মনে ভাবতে পারো, আরে এত প্যারা, আমি কলেজে গেলামই না, আমারটা অন্য একজন প্রক্সি দিয়ে গেল। এইরকম কোনো চান্সেস ঢাকা কলেজে নাই, ঠিক আছে। দেখা যাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট এটাও দেওয়া আছে, ফেস স্ক্যান এটাও আছে, ঠিক আছে। এবং কথা হচ্ছে এগুলো হচ্ছে কি মানে ফেস স্ক্যান ওটার মাধ্যমেও দেখা যাচ্ছে তুমি তোমার অ্যাটেন্ডেন্স দিতে পারবে, আর ফিঙ্গারপ্রিন্ট ওটার মাধ্যমেও অ্যাটেন্ডেন্স দিতে পারবে। বাট এই দুইটা ব্যতীত কোনো ম্যানুয়ালভাবে কোনো ধরনের তোমার এন্ট্রি নিবে না, ঠিক আছে। তোমার যদি এন্ট্রি তুমি কলেজে উপস্থিত এটা যদি জানাইতেই চাও, তাহলে তোমার অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান এই দুটার যে কোনো একটা দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, এবার নাম্বার 4 হচ্ছে সকল ক্লাসেস সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। অতএব এবং গ্যালারি সিস্টেম, বাংলাদেশের একমাত্র কলেজ যেটাতে হচ্ছে বলা যায় যে ইন্টারমিডিয়েটের সকল ক্লাস গ্যালারিতে হয়, ঠিক আছে। তো ওখানে ফার্স্ট বেঞ্চ, লাস্ট বেঞ্চ, সব বেঞ্চ থেকে একদম ক্লিয়ার সিসি ক্যামেরায় বোঝা যাবে যে তুমি কি করতেছো না করতেছো, ঠিক আছে। অতএব ক্লাসের মধ্যে কোনো আকাম কুকাম করলে কিন্তু মানে বলা যায় যে রেহাই নেই। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে অকারেন্স করলে অ্যাটেন্ডেন্স ব্লকের একদম সুব্যবস্থা আছে। তো ক্লাসে যদি অনুপস্থিত থাকো, ক্লাসে অনুপস্থিত থাকলে বাসায় সুন্দরভাবে মেসেজ চলে যাবে। এখন এত কিছু দেখার পর অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে, তাহলে আমি গেলামই না। যদি না যাও তাহলে হচ্ছে আরও অনেক বড় সুবিধা। না গেলে মেইন যে পরীক্ষাগুলো আছে অ্যাজ লাইক ইয়ার ফাইনাল, অ্যাজ লাইক টেস্ট পরীক্ষা, ওইগুলোতে তোমাকে বসতেই দিবে না। 80%-এর উপরে মাস্ট অ্যাটেন্ডেন্স থাকা লাগবে। অ্যান্ড পাস নাম্বার, অন্যান্য কলেজে পাস নাম্বার কী হয় না হয় এটা আমি জানি না, বাট আমাদের যে মানে ঢাকা কলেজে পাস মার্কস 50% পাস মার্ক, 50% পাস মার্ক করে এরপর হচ্ছে যে তোমাকে পাস করা লাগবে, ঠিক আছে। যেমন আমাদের সময় ফার্স্ট ইয়ারে খেয়াল আছে যে রিটেস্ট নিছিল, আবার সেই রিটেস্টে যারা হচ্ছে পাস করে নাই
তাদেরকে আমার এখনো খেয়াল আছে, তাদের জন্য রিটেস্ট দেওয়ার ব্যবস্থা ছিল, এবং তারপরেও যারা পাস করে না এরকম হয়তো 14 জন না যেন 15, আমার এক্সাক্ট নাম্বারটা খেয়াল নাই, তারা খুব সম্ভবত তাদেরকে কিছু একটা করছিল, মানে ফার্স্ট ইয়ারে বা এরকম টাইপের কোনো একটা কমপ্লেক্স মেকানিজম ছিল। বাট কথা হচ্ছে খুবই স্ট্রিক্ট। তো এবার আরেকটা ব্যাপার হচ্ছে, এখন এত কিছু আমরা বুঝলাম, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেসের বিষয়গুলো আমরা অনেস্টলি বুঝলাম যে কী কী সুবিধা কী কী অসুবিধা। আচ্ছা, এবার আমি এক বাক্যে কমেন্ট করতে চাই আসলে আমাদের কলেজের র্যাঙ্কিং, সেটা হচ্ছে সকল কম্প্যারিজন এবং সুবিধা বিবেচনায় আমি ঢাকা কলেজকে বাংলাদেশে 1 নম্বরে স্থান দিতে চাই। ঠিক আছে, যদিও thetop10s.com তারা তাদের অফিসিয়ালি তারা এটা র্যাঙ্কিংয়ে ঢাকা কলেজকে 2 নম্বরে রেখেছে বাংলাদেশের মধ্যে, বাট আমার কাছে মনে হয় যে তারা আসলে তাদের এই র্যাঙ্কিংটা ওভারঅল নিখুঁতভাবে করে নাই। কারণ যদি আমি লিটারালি বলতে চাই, মানে স্ট্রং টিচার্স প্যানেল, গভর্নমেন্ট কলেজ অর্থাৎ পাবলিকের টাকায় পড়া যায়, দেন হচ্ছে কোয়ালিটিফুল ক্লাসেস, প্রায় প্রতিটা ক্লাসই হচ্ছে খুবই কোয়ালিটিফুল। নাম্বার 4, তারপর হচ্ছে বাস ফ্যাসিলিটিস মানে বাস সুবিধা, দেন হচ্ছে ওই যে গভর্নমেন্ট কলেজ যেটা বললাম পাবলিকের টাকায় পড়া যায়, দেন হচ্ছে হল ফ্যাসিলিটিস, তারপর এত স্ট্রং অ্যালামনাই প্যানেল। ঠিক আছে, সব কিছু বিবেচনায় আমি ঢাকা কলেজকে বাংলাদেশের নাম্বার 1-এ রাখতে চাই, মানে লিটারালি এটা বলা যায় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। বাট কথা হচ্ছে সেইটা একটা কন্ডিশন একটা অ্যাপ্লিকেবল হবে, একটা কন্ডিশন, সেটা হচ্ছে যদি তুমি নিজে থেকে তোমার পড়ার অভ্যাস থাকে। হ্যাঁ, তোমাকে যদি কেউ ঠেলে পড়াতে যে আরে পড় না এই প্রেশারের মধ্যে রাখতে চায়, আরে পড় বেটা, নাইলে কিন্তু কুইজ আছে, হ্যান আছে, ত্যান আছে, তাইলে আমি বলবো যে তাইলে এটা ঢাকা কলেজ তোমার জন্য না। বাট তুমি যদি নিজে থেকে পড়ো, তোমার মধ্যে এক্সেপশনাল কিছু গুণ থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, ঠিক আছে। আচ্ছা, আমার ক্ষেত্রে ছিল আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আমার এন্টারপ্রেনারশিপ জার্নির এক্সপিরিয়েন্স। এটা সকল তোমরা হয়তো জানো যে আমার এন্টারপ্রেনারশিপের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, তো কথা হচ্ছে সোজা কথা আমি যদি বলতে চাই, তোমার যদি নিজে থেকে পড়ার অভ্যাস থাকে, সেলফ প্ল্যানিং থাকে, সেলফ কনসার্ন থাকে, অ্যান্ড যদি তোমরা নিজে থেকে পড়ার প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকে, এবং তোমার যদি নিজের একটা গোল থাকে যে হ্যাঁ আমাকে ভালো করা লাগবেই ইনশাআল্লাহ, এরকম ডিটারমিনেশন অ্যান্ড কনফিডেন্স থাকলে আমি বলবো যে তোমার জন্য বেস্ট হবে ঢাকা কলেজ। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি পাবলিকের কিছু হচ্ছে কমেন্টে আসতে চাই। তো অনেকে ঢাকা কলেজ সম্পর্কে নাম শুনলে হয়তো বা বলে যে ঢাকা কলেজে পলিটিক্স হয়, দেন হচ্ছে গুন্ডা, অনেক কিছু এরকম বলতে পারে। তো আমি বলবো যে এইরকম পাবলিক আমি খুবই কম পাইছি হাতে কোনো, খুবই কম মানে সংখ্যায় এরকম খুবই কম পাইছি। বাট আমি বলবো যে যারা হয়তো বা জানে না জেনে ঢাকা কলেজ সম্পর্কে, ইন্টারমিডিয়েট ঢাকা কলেজ সম্পর্কে যদি কেউ এভাবে মন্তব্য করে যে ঢাকা কলেজে পলিটিক্স হয়, দেন হচ্ছে গুন্ডা, আমি বলবো যে তাদের কথাটা তারা সম্পূর্ণই না জেনে বলেছে, এবং এখানে তারা সম্পূর্ণ মূর্খতার পরিচয় দিয়েছে, নির্বোধ এবং মূর্খর পরিচয় দিয়েছে। আচ্ছা, আমি এক বাক্যে বলতে চাই, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজে নো পলিটিক্স। আমি আবারও বলতেছি, ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজে নো পলিটিক্স। ঠিক আছে, ইন্টারমিডিয়েটে পলিটিক্স কাদের জন্য অ্যাপ্লাই? যারা তোমাদের সিনিয়র ভাইয়ারা, অর্থাৎ যারা অনার্সের, নট ইন্টারমিডিয়েট, যারা অনার্সের ভাইয়ারা থাকবে, তোমাদের সিনিয়র্স যারা থাকবে তোমাদের, তাদের জন্য পলিটিক্স অ্যালাউ। বাট ইন্টারমিডিয়েটের জন্য আমি লাস্টবারের মতো বলতেছি, ইন্টারমিডিয়েটের জন্য ঢাকা কলেজে নো পলিটিক্স টোটালি অ্যালাউ না। আচ্ছা, বাট আমি এই পর্যন্ত যতজন, বেশিরভাগই আলহামদুলিল্লাহ যত জ্ঞানী এবং হচ্ছে যত জ্ঞানের প্রতি আগ্রহ আছে যাদের, ঠিক আছে, এরকম যার সাথে আমি কথা বলেছি সবাই এক বাক্যে বলেছে ঢাকা কলেজ সম্পর্কে অনেক ভালো ফিডব্যাক দিয়েছে। তো এই ছিল ঢাকা কলেজ সম্পর্কে আমার অনেস্ট একটা রিভিউ আমি তুলে ধরার চেষ্টা করেছি আমি। তো আমি লাস্ট একটা বাক্যে আমি আমার আজকের ভিডিও শেষ করব, সেটা হচ্ছে ইস্ট অর ওয়েস্ট, ডিসিশন ইজ দ্য বেস্ট।